নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি কোয়েল রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমেই আমরা যে খবরে চোখ রাখবো তা হলো কেন্দ্র রাজ্য করোনা সংঘাত এই মুহূর্তে চরমে। রাজ্যকে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক কড়া চিঠি দিয়েছে। কলকাতা এবং জলপাইগুড়িতে কেন্দ্রীয় দলের সঙ্গে অসহযোগিতার কথা উল্লেখ রয়েছে চিঠিতে এবং 19 এপ্রিলের চিঠির নির্দেশ হুবহু মানতে হবে রাজ্যের মুখ্য সচিবকে। এই মর্মেই নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার। আমরা এই নিয়ে কথা বলেছিলাম আমাদের সিনিয়র এডিটর ধ্রুবজ্যোতি প্রামাণিকের সঙ্গে। প্রশাসনিক যে দিক, সেই প্রশাসনিক দিকেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই চিঠির পর অবশ্যই এটা বলা যায় যে সংঘাত একেবারে চরমে পৌঁছলো। তার কারণ রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন খোদ স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। সেই চিঠির প্রতিলিপি এই মুহূর্তে নিউজ 18 বাংলার হাতে। সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আজকেই এই চিঠির তারিখ, অর্থাৎ আজকেই এই চিঠিটি লেখা হয়েছে। এবং আমরা যেটা শুনলাম কিছুক্ষণ আগে যে স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব তিনি এই চিঠিটির কথা উল্লেখ করলেন। দিল্লিতে তিনি যখন সাংবাদিক বৈঠক করেছেন সেখানে তিনি অভিযোগ করেন যে পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র জেলা। সেখানে তিনি খুব স্পষ্ট করে এটাও উল্লেখ করেন আজকে পুণ্য সলিলা শ্রীবাস্তব স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব তিনি এটা দাবি করেন যে অন্য আরও যে 3টি রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে, অর্থাৎ মহারাষ্ট্র, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, এই 3টি রাজ্যে স্থানীয় যে সরকার, স্থানীয় প্রশাসন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। এবং কেন্দ্রীয় যে প্রতিনিধি দল এই 3টি রাজ্যে গিয়েছে তারা সংশ্লিষ্ট রাজ্য সরকার 3টির সঙ্গে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এই করোনা মোকাবিলাতে যে যুদ্ধ চলছে, সেই করোনা মোকাবিলার যে যুদ্ধ তা আরও যাতে সুচারুভাবে সুষ্ঠুভাবে পরিকল্পনা মাফিক করা যায় সেইটা সুনিশ্চিত করেছে। কিন্তু শুধুমাত্র, যেটা আবার বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তবের অভিযোগ যে শুধুমাত্র পশ্চিমবঙ্গই হচ্ছে একমাত্র জেলা যেখানে স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে কোনো সহযোগিতা করছে না। এটাই আমরা দেখলাম যে চিঠিতে কিন্তু সেটাই লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব অজয় ভাল্লা। যুগ্ম সচিব অভিযোগ করলেন সাংবাদিক বৈঠকে, আর সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা তিনি সরাসরি রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা তাকে চিঠি লিখে এই অভিযোগ করলেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা কিছুক্ষণ আগেও বলছিলাম, 3 নম্বর অনুচ্ছেদে তিনি এই অভিযোগটা করেছেন। তিনি বলছেন, ইট হ্যাজ বিন ব্রট টু দ্য নোটিস অফ দিস মিনিস্ট্রি দ্যাট বোথ দ্য IMCTs at Kolkata and Jalpaiguri respectively have not been provided with requisite cooperation by the state and local authorities. In fact, they have been specially restrained from making any visits, interacting with health professionals and assessing the ground level situation. This amounts to obstructing the implementation of the orders issued by the central government under the Disaster Management Act 2005 and equally binding directions of the Honorable Supreme Court. 19 তারিখের নির্দেশিকা মানা হচ্ছে না এবং 31 মার্চ দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করে সেই নির্দেশিকাটিকেও অবমাননা করছে পশ্চিমবঙ্গ সরকার। এটা আজকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহাকে বলছেন। এবং 4 নম্বর অনুচ্ছেদে গিয়ে তিনি বলছেন, ইউ আর দেয়ারফর ডাইরেক্টেড টু কমপ্লাই উইথ দ্য MHA অর্ডার ডেটেড April 19, 2020 and make all necessary arrangements for the IMCTs to carry out such responsibilities as have been entrusted to them vide the aforesaid order. অর্থাৎ তিনি নির্দেশ দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিবকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, যে 19 তারিখের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে এবং কেন্দ্রীয় প্রতিনিধি দলকে যে যে রকম সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশিকা পালন করতে হবে। অর্থাৎ মুখ্য সচিবকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চিঠিতে ঠিক কি মর্মে কি বলা হয়েছে সেটাই স্পষ্ট করলেন আমাদের সিনিয়র এডিটর। এদিকে এর পাশাপাশি কেন্দ্রীয় প্রতিনিধি দল ইতিমধ্যেই 2 জায়গায় ভাগ হয়েছে, কলকাতা এবং উত্তরবঙ্গ। আপনারা জানেন কলকাতাতে ঠিক কিভাবে আজকে কাজ হয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটাই বাকি। 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, দুজনেই তুলে ধরবেন। কলকাতা থেকে রয়েছেন অভিজিৎ এবং উত্তরবঙ্গ থেকে রয়েছেন প্রতিনিধি আবির। আমি প্রথমে একটু কলকাতার ছবিটা বুঝে নিতে চাইবো। অভিজিৎ, আজকে আমরা দেখলাম বিকেল বেলাতে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করার পরে বেরোলেন। কোথায় কোথায় গেলেন, কিভাবে ইন্সপেকশন হলো, তুমি নিজে সেই প্রতিনিধি দলের সঙ্গে ঘুরেছো, বিস্তারিত ছবিটা কি একটু জানতে চাইবো।
কোয়েল, সকাল থেকেই দেখা গিয়েছিল যে একবার মুখ্য সচিব এসেছিলেন, মাঝখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে শীর্ষ আধিকারিকরা তারা গুরুসদয় দত্ত রোডে, অর্থাৎ বালিগঞ্জ ফাঁড়ির একটু আগে গুরুসদয় দত্ত রোডে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, যেখানে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল রয়েছেন, সেখানে তারা দেখা করে যান। এবং তারপর বিকেল ঠিক 4:45 নাগাদ এই কেন্দ্রীয় প্রতিনিধি দল, 5 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল, তারা ওই গুরুসদয় দত্ত রোডের যে বিএসএফ ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার সেখান থেকে বেরোন এবং তাদের এসকর্ট করেছিল কলকাতা পুলিশের একটি গাড়ি, যেখানে কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার ছিলেন এবং পাশাপাশি এআরএস এর অফিসারও ছিলেন। এবং প্রথমে সেই গাড়ি গুরুসদয় দত্ত রোড থেকে বেরিয়ে সোজা বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট, গোলপার্ক হয়ে যাদবপুর 8B হয়ে সেটা সুকান্ত সেতু থেকে সন্তোষপুর দিকে যায় এবং সন্তোষপুরে সেটা ঠিক 3 মিনিট দাঁড়ায় সন্তোষপুরে গাড়ি, এই কনভয়। কিন্তু সেই কনভয় থেকে কোনো অফিসার কিন্তু নামেননি, অর্থাৎ কেন্দ্রীয় প্রতিনিধি দলের কোনো সদস্য সন্তোষপুরের ওখানে যখন এই কনভয় দাঁড়ায় সেখান থেকে কিন্তু কেউ নামেননি বা কোনো ব্যক্তির সঙ্গে কেউ কথাও বলেননি। সন্তোষপুর থেকে সোজা সেটা চলে যায় অজয়নগর থেকে আবার ইএম বাইপাসে উঠে সেটা মুকুন্দপুরের দিকে যায়। মুকুন্দপুরে গিয়ে RNT করের হাসপাতালের সামনে সেই আবার কনভয় ঘুরিয়ে নেওয়া হয়, ঘুরিয়ে আবার ইএম বাইপাসে উঠে সেটা সোজা আনোয়ারশা কানেক্টর, সেই আনোয়ারশা কানেক্টর থেকে সোজা যায় যাদবপুর থানা, লেক গার্ডেন্স হয়ে সেটা একদম লেক গার্ডেন্স ফ্লাইওভার দিয়ে সাদার্ন এভিনিউ হয়ে টালিগঞ্জ ফাঁড়ি, সেখান থেকে কালীঘাট থেকে একদম সোজা চেতলা হয়ে নিউ আলিপুরের বেশ কিছুটা অংশ ঘুরে সেটা আবার আলিপুরের দিকে যায়, আলিপুর থেকে হয়ে ভবানী ভবন, আলিপুর জেল, সেই জায়গাগুলো হয়ে সেটা সোজা হাজরা হয়ে একদম আবার ভবানীপুর, এলগিন রোড হয়ে একদম আবার গুরুসদয় দত্ত রোডে ঠিক 1.5 ঘন্টা বাদে 6:15 নাগাদ সেটা ঢুকে যায় গুরুসদয় দত্ত রোডে বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার। যদিও এই যে 1.5 ঘন্টা যে গোটা জার্নি, লকডাউনের কি চিত্র, সেই চিত্র এই কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা পর্যবেক্ষণ করেন। যদিও কোনো ব্যক্তির সঙ্গে তারা কথা বলেননি, কোথাও গাড়ি দাঁড় করাননি, কোথাও কি পরিস্থিতি, অলিগলিগুলোতে কি পরিস্থিতি, সেগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করেননি। শুধুমাত্র তারা গোটা বলা যেতে পারে দক্ষিণ কলকাতার একটা বড় অংশ তারা ঘুরে বেড়ান এবং ঘুরে তারা দেখার চেষ্টা করেন যে লকডাউনের কি পরিস্থিতি সেটা দেখেন এবং কলকাতা পুলিশের গাড়ি তাদেরকে এসকর্ট করেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার কলকাতা পুলিশের, তিনি কিন্তু এসকর্ট করে নিয়ে যান। 1.5 ঘন্টার এই কলকাতা সফর শেষ করে তারা এই মুহূর্তে গুরুসদয় দত্ত রোডের অফিসে ঢুকে গিয়েছেন। আচ্ছা, বেশ, সঙ্গে থাকো অভিজিৎ। অর্থাৎ এটা গেল কলকাতার ছবি, গাড়িতে বসেই পর্যবেক্ষণ হয়েছে দক্ষিণ কলকাতার বেশিরভাগ অংশে। উত্তরবঙ্গের ছবিটা কিরকম তুলে ধরবেন? আবির রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আজকে কেন্দ্রের তরফে যে কড়া চিঠি মুখ্য সচিবের কাছে এসছে, তাতে স্পষ্ট করে আমাদের রাজ্যের 2 জায়গার কথা বলা হয়েছে এবং পার্টিকুলার এখানে মেনশন করা হয়েছে যে এই 2 জায়গাতেই রাজ্যের কোনো রকম কোনো সহযোগিতা এনারা পাচ্ছেন না। তোমার ওখানে সারাদিন বিভিন্ন রকম বৈঠক করেছেন যারা প্রতিনিধিরা গেছেন, আমরা যারা জানি, সারাদিন কিভাবে কেটেছে, কি ছবি, সত্যি কি ধরনের অসহযোগিতার কথা তারা যেটা বলছেন, কি ধরনের সেই ছবি উঠে এসছে, একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, সকাল থেকেই হচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরকে ঘিরে একটা চাপানুতর অব্যাহত ছিল। বিশেষ করে কলকাতাতে যে পরিস্থিতি তৈরি হয় তার পরিপ্রেক্ষিতে প্রশ্নটা ছিল যে উত্তরবঙ্গে যে প্রতিনিধি দল রয়েছেন তারা কি আদৌ বেরিয়ে তারা যে পর্যবেক্ষণ যেটি করতে চান সেটি করবেন কিনা। সূত্রের যেটা খবর সেটা হচ্ছে যে এসএসবির যে ক্যাম্পের মধ্যে তারা যেখানে ছিলেন সেখান থেকে 2 দফায় তারা ভিডিও কনফারেন্সিং করেন এবং ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছিল, যেটা জানা যাচ্ছে যে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের যে অফিস রয়েছে সেখানকার আধিকারিকদের সঙ্গেই কথা হয়েছে। যে 5 জন এই উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত হয়ে এখানে এসছেন তাদের মধ্যে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, ক্রেতা সুরক্ষা, স্বাস্থ্য এন্ড ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের মতো বিভাগগুলো রয়েছে। এই করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা রাজ্যের সঙ্গে এই বিষয়গুলোকে নিয়ে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের সঙ্গে এই বিষয়গুলোকে নিয়ে কি আলোচনা করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে যে 3টে জায়গা দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে কি ধরনের কাজ হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তারা সারাদিন ধরে রিপোর্ট সংগ্রহ করেন। বিকেলবেলা মুখ্য সচিব বেরিয়ে যাওয়ার পর একবার কনভয় বেরোনোর জন্য প্রস্তুত হয়েছিল, পরবর্তী সময় সেই সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়। এই সফরে যে 2 জন যারা রয়েছেন তাদের 2 জনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। প্রকাশ্যে অর্থাৎ অফিসিয়ালি স্টেটমেন্ট তারা দিতে রাজি না হলেও তারা যেটা বলার চেষ্টা করেছেন যে আজকে গোটা দিন যে পরিস্থিতি সেটা আঁচ করেছেন, বেশ কিছু সংক্রান্ত রিপোর্ট তারা নিজেরাই সংগ্রহ করেছিলেন, সেইগুলোকে নিয়ে পর্যালোচনা করেছিলেন। সম্ভবত আগামীকাল থেকে তারা সেই সফর শুরু করতে চলেছেন এবং এই ক্ষেত্রে কালিম্পং দিয়ে তারা তাদের সেই সফর শুরু করবেন এবং তারা যে কাজ করার জন্য এসছেন সেখানে গিয়ে তারা সেখানকার পরিস্থিতি দেখবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আবির এবং অভিজিৎ।
তো কলকাতা এবং পাশাপাশি উত্তরবঙ্গের ছবিটা তুলে ধরলাম। জলপাইগুড়িতে অন্তত তারা এসএসবি ক্যাম্পেই আজকে সারাদিন ঘরবন্দি ছিলেন এবং সেখান থেকে তারা যাবতীয় কাজকর্ম করেছেন। কিন্তু যে চিঠি নিয়ে এতটা চাপানুতো, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চিঠি এখনো পাননি, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। করোনা মোকাবিলায় ব্যস্ত রয়েছে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে এখন বেশি সময় দেওয়া সম্ভব নয়, মন্তব্য মুখ্য সচিবের। বাইরে থেকে টিম এসে আমাদেরকে লকডাউন কি করে করতে হবে বোঝাতে পারবে না, সেই লকডাউনটা আমরাই করব। কাজে আমরা মনে করছি যে ওরা এসেছেন, আমরা যত ধরনের তথ্য ওনারা চাইবেন আমাদের নানা রকম ব্যস্ততার মধ্যেও সময় বের করে তাদেরকে সময় দিয়ে আমরা চেষ্টা করব ইনফরমেশন দেওয়ার, কিন্তু আমরা কাজকর্ম বন্ধ করে সেন্ট্রাল টিম সঙ্গে ঘুরতে পারবো না। আর এই কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে রাজ্যপালও টুইট করেছেন, কেন্দ্রীয় দলের সঙ্গে সহযোগিতা করুন, সংঘাত নয়। পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিকে করোনা মোকাবিলাতে আজকে পথে নেমে প্রচারে মুখ্যমন্ত্রী। পার্ক সার্কাস, রাজাবাজার, তপসিয়ায় গাড়িতে বসেই মাইকিং করলেন মুখ্যমন্ত্রী। আপনজন প্রতিবেশীকে বাঁচাতে মানতেই হবে লকডাউন, ঘরে থাকুন, এমনই আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের ভালো থাকতে হবে, আপনাদের জন্য শুভ কামনা নেওয়ার জন্যই, শুভ কামনা দেওয়ার জন্যই আপনাদের কাছে আসা, যাতে আপনারা সকলে ভালো থাকেন। হ্যাঁ, ও लेने के लिए बोलने के लिए आप लोग घर में रहिए, आप लोग बस माफी चाहती हूँ इसी के लिए। आप लोग अच्छे रहिए, सुस्त रहिए, जैसे आने वाला दिन कोरोना को पार हो पाएंगे, साथ साथ में लड़ने के लिए दिल से भी एक जोड़ा दिल हमको सख्त से दिल से लड़ना पड़ेगा। पहले कोरोना हटा के उसको बाद हम देश को बचाएंगे। ये लड़ाई में आपका शामिल होना जरूरी है, आपका साथ होना जरूरी है। মুহূর্তে যা পরিস্থিতি, তাতে করোনা সংকট তো রয়েছে, তার উপরে মরার উপর খানার ঘা, ঝড় আর শিলাবৃষ্টি। ফসল ঘরে তোলার মুখে হঠাৎই বৃষ্টিতে মাথায় আকাশ ভেঙে পড়েছে বাংলার কৃষকদের। শস্য ভাণ্ডার, পূর্ব বর্ধমান, হুগলি সহ একাধিক জেলাতে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। এবারে শেষ আশাটুকুও শেষ হওয়ার উপক্রম হয়েছে। কালবৈশাখীতে ক্ষেতের ফসল তছনছ, প্রায় গোটা দক্ষিণবঙ্গ জুড়েই এই একই ছবি। সবজি, পান চাষে ব্যাপক ক্ষতি, মাথায় হাত পড়েছে কৃষকদের। করোনা যা ক্ষতি করার করেই দিয়েছে। লকডাউনের নিয়ম শিথিল হওয়ার পর সবে শুরু হয়েছিল চাষের কাজ। এবার কালবৈশাখীর জেরে আরও অনিশ্চয়তার মুখে রাজ্যের কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সবজি, তৈলবীজ ও পান চাষিরা। জোড়া ধাক্কায় তাদের ভবিষ্যৎই অনিশ্চিত। সোমবার সন্ধ্যের ঝড় ও শিলাবৃষ্টি, মাত্র কয়েক ঘন্টায় মাঠের ফসল লণ্ডভণ্ড। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই একই ছবি।
বাঁকুড়া, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া সব জায়গায় একই অবস্থা। পান চাষে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা। কয়েক হাজার পান বরজ ক্ষতিগ্রস্ত। লকডাউনে পানের দামও তলানিতে। ক্ষতির তুলনা নেই। কালকের বৈশাখীতে বিশাল ক্ষয়ক্ষতি, গাছপালা সব পান গাছ সব পড়ে গেছে। আমাদের যে কি অবস্থা চলছে সে আমরা ছাড়া কেউ জানবে না। এই এরকম যে সাইজ করতে হয়, ছোট করতে হয়, সেই ছোট তো করতে পারিনি পয়সার জ্বালায়। আবার ধরো বিক্রি যে কালকে খোলসিনি আড়ত হয়েছিল, হাফ খদ্দিরে এসছে, ধরো 400 বান্ডিল পান পড়েছে, সেইখানে 4টে খদ্দির আছে। লঙ্কা, বেগুন, করলা, শসা, উচ্ছে, পটলের মতো সবজির ক্ষেত লণ্ডভণ্ড। ব্যাংক বা মহাজনের কাছে ঋণ শোধ হবে কি করে? জোড়া ধাক্কা সামলানো যাবে তো? আবার মেঘে অকাল বৃষ্টিতে অকাল ঝড়ে যা অবস্থা করেছে, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। বেগুন কলা গাছ আপনার সব নষ্ট হয়ে গেছে, বেগুন গাছ সব ঝড়ে নষ্ট হয়ে কাটে পড়ে গেছে। তো কি করে চলবো? আর এই যে দানা টানা হয়ে গেছে, কি করে শোধ করব? দেশ জুড়ে লকডাউন, চাষের কাজে হাজারো সমস্যা, বিক্রিরও উপায় নেই, তার উপর কালবৈশাখী। তবে পুরুলিয়াতে ছবিটা একেবারেই আলাদা। সুখা জেলা পুরুলিয়ায় অকাল বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষকরা। নিউজ 18 বাংলা। করোনার প্রকোপ আর সাথে আবহাওয়ার খামখেয়ালিপনা, এই জোড়া বিপদে কাবু আম চাষও। কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা। ঘুম উড়েছে মালদার আম চাষি এবং ব্যবসায়ীদের। এবছর আবহাওয়া সহায় হয়নি। আম গাছে মুকুল এসেছে দেরিতে। অসময় বৃষ্টিতে মুকুল পচেও গিয়েছে। যেটুকু ফলন হয়েছে তাও শিলাবৃষ্টি আর ঝড়ে নষ্ট হচ্ছে। করোনার জন্য আম তো নাই, আম তো ওই এর আগে বৃষ্টিতেই মুকুলে শেষ হয়ে গেছে, তারপরে তো ঝড় হয়ে গেল, শিল ঝড়, এই ঝড়েই শেষ হয়ে গেল। যে পয়সাটা লাগিয়েছি সে পয়সাটাই উঠে আসবে কি না সে চিন্তায় পড়ে আছি আমরা। উৎপাদন কমেছে। লকডাউনের জেরে বাজারে আম নিয়ে যাওয়ার খরচ বেড়েছে। এই অবস্থায় চাষের খরচটুকু উঠবে কিনা আশঙ্কায় মালদার আম চাষিরা। যে এই করোনা ভাইরাস যে চলছে, এই পরিস্থিতিতে আবার মালও বিক্রি হবে কিনা তা সন্দেহজনক ব্যাপার আছে। তাছাড়া গাড়ি ঘোড়া চলছে না, বা চলবে কি চলবে না এটা তো বলতে পারছি না। এবার আম ব্যবসায়ীর পরিস্থিতি খুবই খারাপ। মালদায় আম চাষের সঙ্গে যুক্ত 90,000-এর কাছাকাছি কৃষক। এবার প্রায় 31,000 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। বছরে আমের লেনদেন হয় অন্তত 600 কোটি টাকার। কিন্তু এবার শুরু থেকেই মন্দা। করোনার জন্য আম রপ্তানি অনিশ্চিত। এই অবস্থায় জেলার অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা। আমরা ক্ষয়ক্ষতির রিপোর্ট বিভিন্ন গ্রামাঞ্চল যারা আম চাষিরা আছেন এবং আমাদের স্টাফরা সবাই গেছেন, গিয়ে টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা অ্যানালাইসিস করে আমরা দপ্তরকে জানাবো যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। করোনা ভাইরাসের কারণে বাগান পরিচর্যার জন্য শ্রমিক মিলছে না। এর পাশাপাশি আরও বড় সমস্যা হতে যাচ্ছে বাজার না পাওয়ার দুশ্চিন্তা। আম চাষের সঙ্গে যুক্ত মানুষজন বলছেন, বাংলাদেশ বা ভিন রাজ্যে আদৌ কি পাঠানো যাবে মালদার আম? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।